ভারত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে এজ এ হোল এক ধরনের একটা মানে মোদি বিরোধী অবস্থান তো আছেই, কিন্তু তার মধ্যে আমরা কিছু মানুষদেরকে আবার আমরা দেখি যে এই মোদির প্রতি সমর্থনটা, যেটা একটা হচ্ছে বিগত ফ্যাসিস্ট পন্থীদের একটা গ্রুপকে আমরা দেখতে পাই, আর আরো কিছু মানুষজনের মধ্যেও দেখতে পাই এই ইয়াটারে। তো এই যে মানে ধরেন যা কিছুই হোক মোদি আমাদেরকে উদ্ধার করবে, এই যে একটা ত্রাতা টাইপের যে টেন্ডেন্সি, এটা কি আসলে? আমার কাছে এটা একটা স্ববিরোধিতা মনে হয়। প্রথমত হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে বড় ডেমোক্রেটিক পার্টিগুলোর মধ্যে, যদিও সে 16 বছরে ডেমোক্রেটিক ওয়েতে চালায়নি, কিন্তু এটা তো আমাদের স্বীকার করতে হবে যে 1947 সালের মুসলিম লীগের আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ, তারপরে 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, নানান পর্বের মধ্য দিয়ে আওয়ামী লীগ এখানে একটা বড় শক্তি হিসেবে, বড় দল আর কি। সেই দলের প্রধান নীতি কি? অসাম্প্রদায়িকতা বা সেকুলারিজম। তো অসাম্প্রদায়িক একটা দল মোদির দলের সাপোর্ট করবে, এটা প্রথমত হচ্ছে এটা সবার জন্য অস্বস্তির ব্যাপার। ইভেন খোদ আমার মনে হয় আওয়ামী লীগের যারা, যদিও পার্টি এখন নিষিদ্ধ, কিন্তু তাদের তো সমর্থক আছে, তাদের সমর্থকের জন্য এটা অস্বস্তির ব্যাপার। আর কিছু লোকজন যারা আনফর্চুনেটলি কিছু লোকজন যারা খুবই সংখ্যা কম হলেও কিছু লোকজনকে আমরা দেখতেছি সরাসরি মোদির আরএসএস এর পক্ষ নিচ্ছে আর কি। আচ্ছা, তারা যদি আরএসএস এরই পক্ষ নেয়, বিজেপিরই পক্ষ নেয়, তাই বাংলাদেশে জামাত ইসলাম তাদের জন্য কি সমস্যা? মানে জামাত ইসলামের একটা অন্য রূপ, অন্য ধর্মের রূপ তো আসলে বিজেপি আরো ভয়ঙ্করতম রূপ, আরো ভয়ঙ্করতম রূপ আর কি বলা যেতে পারে, আরো ভয়ঙ্করতম। যত কিছুই বলি আমরা, যত কিছু বলি, ও এখানে আরএসএস বিজেপি যতটা রেজিমেন্টেড, জামাত ইসলাম তো এত রেজিমেন্টেড না, নাহলে তো ফাঁকা মাঠে গোল দিয়ে ফেলতো। এত সহজ না। 160টা 62টা আসনে সে প্রার্থী দিচ্ছে, বেশি প্রার্থী দিতে পারে না। খুদা না খাস্তা যদি মানে আওয়ামী লীগ নিষিদ্ধ না হইতো এবং তার যদি নির্বাচন করার সুযোগ থাকতো, তাহলে জামাতের পরিস্থিতি কি হতো? ফলে বাংলাদেশে তারা জামাতের বিরোধিতা করতেছে। ওকে ফাইন, জামাতের বিরোধিতা করছি বলেই তো আসলে জামাত আসলে 160টার উপরে আসনই দিতে পারে নাই। ক্ষমতা আসারও আমি তার কোনো সম্ভাবনা দেখতেছি না, আগামী নির্বাচনও দেখতেছি না। তাহলে বাংলাদেশে জামাত ইসলাম যারা বিরোধিতা করতেছে, তারা কিভাবে আসলে মোদির পক্ষ নেয়, এইটা আমার কাছে খুব রিডিকুলাস মনে হয়। এবং আমি আসলে এটা বুঝে পারি না যে কেন। কারণটা হচ্ছে বাংলাদেশে একটা ভয় ছিল অবশ্যই তাদের, যে শেখ হাসিনা পড়ে গেলে, আওয়ামী লীগ পড়ে গেলে ফার রাইটের উত্থান হবে। বুঝলাম সেটা বাংলাদেশে তাদের জন্য ভয়ের জামাত ইসলাম। কিন্তু ভারতে যদি মোদি পড়ে যায়, ওখানে তো জামাত ইসলাম ক্ষমতা আসবে না। অর্থাৎ মোদির যে অল্টারনেটিভ, সেটা তো আরো একটা কট্টর হিন্দুত্ববাদ ক্ষমতা আসতেছে না, সেখানে সেকুলার পার্টি, সবচেয়ে বড় পার্টি কংগ্রেস ক্ষমতা আসবে, বা কংগ্রেসের নেতৃত্বাধীন বাম, তৃণমূল কংগ্রেস এবং ইসের মতো কি বলে অখিলেশ যাদবদের মতো সমাজবাদী পার্টিরা ক্ষমতা আসবে। ফলে তারা কেন রাহুল গান্ধীর কংগ্রেসের বিরোধিতা করতেছে বাংলাদেশে বসে, এটা আমি আসলে ঠিক বুঝতেছি না। সম্ভবত ভারতে তো আসলে এক্সাইল করা অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগের আছে, তারা মনে করতেছে যে তাদের এই দুঃসময় আশ্রয় দিছে, আমরা মোদির বিরোধিতা করবো না। হতে পারে এটা যদি করে তাহলে তারা চুপ থাকতে পারতো, কিন্তু তাদের বাংলাদেশের ফ্যান বেইজের এই যাওয়াটা হাস্যকর এই কারণে, ভারত রাষ্ট্র এই তাদের ইস্টার্ন ফ্রন্ট বাংলাদেশ সম্পর্কে এবং পূর্বাঞ্চল সম্পর্কে তাদের একটা নীতি আছে। সেই নীতি মোদি অথবা রাহুল, অর্থাৎ বিজেপি বা কংগ্রেস যেই ক্ষমতা আসুক, ওই নীতির পরিবর্তন হবে না। বরঞ্চ আওয়ামী লীগের অনেক কাছের এলাই হচ্ছে কংগ্রেস। ইভেন এইটা খুব ইন্টারেস্টিং যে শেখ মুজিবের মৃত্যুর পরে আওয়ামী লীগের লোকজন ভারতে গেছিল। এরপরে এই যে পরবর্তীতে এই জরুরি অবস্থা উঠার পরে যখন হিন্দুত্ববাদীরা ওই মানে ক্ষমতার কেন্দ্রের দিকে যায়, তখন কিন্তু খুব তাদের অসুবিধা ফেলছে ভারতে। এবং আমরা এটা জানি যে ওই সময় অস্ত্র চেয়েছিলেন এই কাদের সিদ্দিকীরা কোনো কিন্তু হেল্প পান নাই। মানে এটা সত্যি, এইটা খুবই সত্যি হইতে পারে যে বরঞ্চ মোদির রিজিম যদি কন্টিনিউ করে, মানে তারা মানে যেভাবে আওয়ামী লীগকে দেখে ফ্রেমের মধ্যে, এটা আওয়ামী লীগের জন্য এখানে উৎখাত হয়ে যেতে, মানে একদম আওয়ামী লীগ কিন্তু উৎখাত হয়ে বেরও করে দিতে পারে। ফলে আওয়ামী লীগের লোকজন সম্ভবত নিষিদ্ধ হওয়ার পরে তাদের ব্যাখ্যা করার কমে গেছে আর কি। যদিও 16 বছর ক্ষমতায় থাকার কারণে দীর্ঘস্থায়ী যে কোনো দলই ক্ষমতায় থাকলে তার এই ক্যালকুলেশন করার ক্ষমতা আসলে লোপ পায়। আমি ভাই আজকের আলাপটা শেষ করব এই ককরোচ জনতা পার্টিকে আপনি আসলে সামনে আর কত দূর, আপনি যদিও একটু করে বলছেন, কিন্তু আমি ধরেন বাংলাদেশে গণঅভ্যুত্থান হইলো, গণঅভ্যুত্থানের পরে একটা পার্টি হইলো, সেই পার্টিতে প্রাথমিকভাবে এক ধরনের চিন্তা ভাবনা ছিল, পরে বের হয়ে এসে আরো অনেক ছোট ছোট গ্রুপগুলো হলো, কিন্তু এজ এ হোল একটা এসেন্স সমাজে আছে এটা, এবং একটা শক্তিশালী এসেন্সই আছে।
আপনার কি মনে হয় যে এই ককরোচ জনতা পার্টির আসলে ভবিষ্যৎটা কি? এটা কি আমাদের আম আদমি পার্টির মতো কিছু হবে, নাকি বড় হবে, না ছোট হবে? এইটা আসলে ভারতে, আমি বারবার বলতে চাই যে ভারতে গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক হয়েছিল, যেটা এই ইনস্টিটিউশনটা, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনটাকে আসলে মোদি এবং তার পার্টি গত 10 বছরে ভেঙে ফেলছে আর কি। ফলে এইখানে রাতারাতি কোনো কিছু এরকম হয় না আর কি, যদিও আম আদমি পার্টিরও একটা মুভমেন্টের মধ্যে সে দাঁড়াইছে। জি। ককরোচ পার্টির সামনে কি করবে এখনই বলা কঠিন। যদি তারা আন্দোলন সংগ্রামে থাকে তাহলে তারা একটা পার্টি নির্মাণ করতে চাইলে সেটার তো সম্ভাবনা আছে। কিন্তু এটা মনে রাখা দরকার যে আজকে ককরোচ পার্টির প্রধান যিনি, তিনি কিন্তু অনশনকারীদের কাছে গেছিলেন, যে বলছেন যে আপনারা অনশন উইথড্র করেন, কিন্তু তারা কিন্তু অনশন উইথড্র করে নাই। ফলে ককরোচ পার্টির ডাকে অনশনে গেছে মানুষ, কিন্তু ককরোচ পার্টির হাতেই যে পুরো নেতৃত্ব আছে এটা আমার মনে হচ্ছে না আর কি। কারণ এখানে কংগ্রেস সমস্ত বিরোধী দল যেহেতু রাস্তায় নামছে, ফলে এটা বাংলাদেশের মতো পরিস্থিতি হবে না। ফলত বলা যেতে পারে বাংলাদেশ থেকে যারা আশঙ্কা করতেছেন যে এটা ডলার খেয়ে করছে কিনা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কিনা, তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে ভারতের মিডিয়া এটাকে আসলে চীনপন্থী বলতেছে, যে এটা মানে চীনা সরকার এটা করাচ্ছে, এটা পাকিস্তানপন্থী বলা হচ্ছে, তাদের খালিস্তানপন্থী বলা হয়, তাদেরকে মাওবাদী বলা হয়, তাদের টুকরে টুকরে জ্ঞান বলা হয়, তাদেরকে আরবান নকশাল বলা হয়। কিন্তু এই যে 7টা রাজ্যে দিনের পর দিন 7টা রাজ্যের নিচে যে অসংখ্য খনিজ সম্পদ আছে, সেইটাই বড় লোকদের হাতে তুলে দেওয়ার জন্য, আদানি, আম্বানি, টাটা, রিলায়েন্সদের হাতে তুলে দেওয়ার জন্য সেখানে মাওবাদী তকমাদের দিনের পর দিন এনকাউন্টার করে হত্যা করা হয়েছে।